আশা করি সকলেই ভালো আছো। এটা তো ছন্দের পঞ্চম ক্লাস আজকে। কিছু প্রশ্ন নিশ্চয়ই জমেছে। এ পর্যন্ত আমরা যা পার হয়েছি সেগুলো আরেকবার মনে করিয়ে দিই যে দলবৃত্ত ছন্দের ব্যাপারটা আমরা মোটামুটি ভাবে অতিক্রম করেছি। তারপরে সরলবৃত্ত ছন্দও আমরা দেখেছি এবং তারপরে আমরা মিশ্র বৃত্তে এসে পৌঁছেছি। মিশ্র বৃত্তের মধ্যে এক ধরনের স্তবক বংশ, মানে যেটা স্ট্যান্জা, আমি এখনো পর্যন্ত সমান সমান লাইনের কবিতাগুলোর নিয়েই বেশি কথা বলেছি। আমরা বড় লাইন ছোট লাইন এইভাবে যে স্তবক ভেঙেছেন কবিরা, সেগুলো নিয়ে বেশি আলোচনা করিনি। করব আমরা হয়তো মিশ্রবৃত্ত সম্বন্ধে আরেকটু কথা বলে আমরা সেটা যাব। যে বড় লাইন ছোট অসম পঙ্ক্তিক যে সজ্জা, অসম পঙ্ক্তিক সজ্জা নিয়ে আমরা পরে কথা বলব। এখনো সমপঙ্ক্তিক বিন্যাসেই যেমন একটা মানে মনে হয় যে একটা ওই স্তম্ভের মতো উঠে গেছে, কবিতাটা স্তম্ভের মতন নির্মিত হয়েছে। সেই 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 রকমই কবিতা আমরা লক্ষ্য করছি, যে একেবারে সলিড একই দৈর্ঘ্যের লাইনের পর লাইন কবিতাগুলো নিয়ে আমরা বেশি কথা বলেছি। যদিও সরলবৃত্ত ছন্দে আমরা দেখেছি যে সরলবৃত্ত ছন্দে সবসময় এই সমান লাইন কবিরা রক্ষা করেননি, বরং সরলবৃত্ত ছন্দের মজাটাই হচ্ছে যে এই লাইন অসম দৈর্ঘ্যের লাইন সাজিয়ে সাজিয়ে, হয়তো তিনটে সমান দৈর্ঘ্যের লাইন, তারপরে একটা ছোট লাইন, এরকম ভাবে সরলবৃত্তের ছন্দ কবিতা লিখেছে। সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এখন আমরা আছি এই মিশ্রবৃত্তের মধ্যে। মিশ্রবৃত্তের আমরা ৮/৬ ভাগটার সঙ্গে পরিচিত হয়েছি। এটাই সবচেয়ে প্রচলিত ছক। ৮/৬ করে সমান সমান লাইন এগোচ্ছে, এবং এইটার সূত্রেই আমরা দুটো জিনিস আলোচনা করছি। একটা হচ্ছে মানে পর্ব বিভাগটা তো আমরা দেখেছি ৮/৬, কিন্তু তাতে যে ওই যে কখন দুমাত্রা হবে, রুদ্ধ দল ক্লোজড সিলেবল, রুদ্ধ দল কখন একমাত্রা হবে কখন দুমাত্রা হবে, এইটা আমরা দেখেছি যে শব্দে শেষে না থাকলে বা একক শব্দ না থাকলে রুদ্ধ দল দুমাত্রা হবে, আর শব্দের শেষে না থাকলে, আর শব্দের শেষে থাকলে বা একক শব্দ হিসেবে থাকলে রুদ্ধ দল দুমাত্রা হবে। এই ব্যাপারটা মিশ্রবৃত্তের নিজস্ব বৈশিষ্ট্য। এর সঙ্গেই জড়িত হচ্ছে রবীন্দ্রনাথের সে পয়ার ছন্দের শোষণ শক্তি কথা। শোষণ শক্তি কথাটা নিয়ে একটু বিভ্রান্তি আছে, কিন্তু সহজ ব্যাখ্যা সেটা হলো আর কিছুই না, রুদ্ধ দল শব্দের শেষে না থাকলে একমাত্রা হয়, শব্দ থাকলে দুমাত্রা হয়। এইটাই মনে রাখার, এইটাতেই পয়ার ছন্দের শোষণ শক্তি কথাটা ব্যাখ্যা করা যায়। রবীন্দ্রনাথ তখন ওই দলের ধারণাটাকে ব্যবহার করেননি বলে তিনি শোষণ শক্তি ঘুরিয়ে ফিরিয়ে রূপক শোষণ শক্তি কথাটা শুষে নিচ্ছে, রূপক ব্যবহার করেছেন। আমরা রূপক ব্যবহার না করে আমরা ওই দল এবং মাত্রার হিসেব, এটা অনেক বিজ্ঞানসম্মত, সেই হিসেবটা দিয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করেছি। আর তৃতীয় আরেকটা জিনিস আমরা শিখেছি, যে যাকে আমরা বলি যে
ছত্র লম্ফন। ছত্র লম্ফন মানে একটা কথা শেষ হচ্ছে, লাইন তো পেরিয়ে যাচ্ছেই, লাইন পেরিয়ে অন্য লাইনে কোথায় থামবে তাও ঠিক নেই, কিন্তু একটা একটা যাকে বলা হচ্ছে, অর্থাৎ একটা অর্থের শেষ হচ্ছে, একটা কথা শেষ হচ্ছে, ছন্দ শেষ হচ্ছে না, ছন্দের পর্ব গণনা শেষ হচ্ছে না, কিন্তু একটা কথা শেষ। যেমন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু পরের লাইনে, চলি যাবে গেলা, বীর বাহু চলি যাবে একটা মাত্রা পড়বে। এখন সেখানেও চলি যাবে গেলা চলি যাবে গেলা জমপুরে অকালে, অকালে গিয়ে একটা কথা শেষ। এই যে ছত্র লঙ্ঘন, ছত্র লম্ফন, এটাকে ফরাসিতে যাকে আজাবমা বলে, আমরা ওই ছত্র লম্ফনই বলবো, সেইটে আমরা শিখেছি। আমরা দেখব রবীন্দ্রনাথ শুধু যে শরৎ মধুসূদন, এটা ওই মিশ্রবৃত্তি, তার অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে মিশ্রবৃত্ত ছন্দ মোটামুটি, মানে মূলত। কিন্তু রবীন্দ্রনাথ আমরা দেখব অনেক ধরনের ছন্দে ব্যবহার করেছেন। এটা দলবৃত্তে তো করেইছেন, দলবৃত্তে করেছেন। আমি পুরবীর ওই কবিতাটার উদাহরণ দিয়েছিলাম, যারা আমার সাঁঝ সকালের গানের দ্বীপে জ্বালিয়ে দিল আলো আপন হিয়া পরশ দিয়ে, এইখানে শেষ হচ্ছে, লাইনটা শেষ হচ্ছে না। এই জীবনের সকল সাদা কালোতে লাইন শেষ হচ্ছে, আলোর সঙ্গে কালো নেই, কালো তার সেখানেও কিন্তু কথাটা শেষ হচ্ছে না, কথাটা হচ্ছে পরের লাইনে গিয়ে যাদের আলো ছায়ার লীলা। এইভাবে রবীন্দ্রনাথ ছত্র লম্ফনকে তিনি আবার এতেও ব্যবহার করেছেন, স্বরবৃত্তেও ব্যবহার করেছেন। আমরা এবার আজকে মিশ্রবৃত্তের আমরা বলেছিলাম অনেক ধরনের ছত্র আছে, নানা দৈর্ঘ্যের ছত্র আছে, এবং সেই দৈর্ঘ্যের ছত্র আমরা এ পর্যন্ত ৮-৬ এটার সঙ্গে মোটামুটি ভাবে পরিচিত হয়েছি। অজস্র কবিতা আছে, এই ৮-৬ ছত্র তোমরা নিজেরাও খুঁজে খুঁজে নিতেই পারো, খুঁজে খুঁজে বার করতে পারো। আজকে আমরা আরেকটা ধরনের ছত্রের দৈর্ঘ্যের সঙ্গে পরিচিত হব। সমান সমান ছত্রে এখন আমরা আছি, সমান সমান লাইন। সেটা হচ্ছে যাকে বলা হয় মহাপয়া, পুরনো ছন্দ। মহাপয়া রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান বলে 1858 সালে যে বইটি বেরিয়েছিল তাতেও ছিল মহাপয়া। আমরা রবীন্দ্রনাথের বিশেষভাবে দেখব, কিন্তু যে বইটা বাংলা সাহিত্যে বই, স্মরণীয় বই, যাতে মহাপয়ার সব কটি কবিতায় ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে জীবনানন্দের রূপসী বাংলা। রূপসী বাংলার যে সনেটগুলি, জীবনানন্দের নিজস্ব ধরনের সনেটগুলি, এগুলোতে মহাপয়ার ছন্দটি ব্যবহৃত হয়েছে। মহাপয়ার ছন্দটি কি? মহাপয়ার ভাগটা হচ্ছে ৮-১০, সাধারণভাবে বলা হয়, আমাদের কানে ৮-৮-২ শোনায়, ৮-৮-২। যেমন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা এবার ফিরাও মোরে, সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, সংসারে সবাই যবে ৮, সারাক্ষণ শতকর্মে ৮, রত ২। তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, তুই শুধু ছিন্ন বাধা ৮, পলাতক বালকের ৮ মতো ২। মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরু ছায়ে, মধ্যাহ্নে মাঠের মাঝে ৮, একাকী বিষণ্ণ তরু ৮ ছায়ে। দূর বন গন্ধ বহ মন্দ গতি ক্লান্ত তপ্ত বায়ে,
মন্দগতি ক্রান্তিদত্ত 8 বায়ে 2 সারাদিন বাজাইলি বাঁশি। এখানে ছেদ হলো 10-এর পরে, 10-এর হতেই পারে। এবার ওই অমিত্রাক্ষরের বা যে এই যে ছত্র লম্ফনে যেখানে সেখানে ছেদ হতেই পারে। আমরা দেখবো কবিরা অজস্র জায়গায় ছেদ নিয়েছেন। বস্তুতপক্ষে এটা একটা গবেষণার বিষয় হতে পারে যে যখন ছত্র লম্ফন করছেন কবিরা, অজাম্মা ঘটাচ্ছেন, তখন কোথায় কোথায় থামছেন সেইটা নিয়ে একটা গবেষণার বিষয় হতে পারে। যার একটু অঙ্কের দিকে ঝোঁক আছে সেইটা নিয়ে গবেষণা করতেই পারে। তো এই যে এটা এরকম এবার ফেরাও মোড়ে দেখলাম আমরা একটা খুঁজে না, লাইন দেখে সবসময় হবে না। 2 বিঘা জমি টমি এগুলো সবই হচ্ছে দেখে মনে হয় যে এই ধরনের, কিন্তু এগুলো হচ্ছে 2 বিঘা জমি, পুরাতন বৃত্ত, এগুলো হচ্ছে সরল কলার বৃত্ত, কাজে অনেক সময় চোখে এ করে। আচ্ছা, আরেকটা হলো পাচ্ছি না, এবার ফিরাম ওই আমি জীবনানন্দ থেকে পড়ি কিছু কবিতা। রূপসী বাংলা থেকে। রূপসী বাংলা আরো বড়, দুঃখিত, রূপসী বাংলা না, আমি এ করছি, আর একটা কবিতা লিখছি জীবনানন্দের। এই জীবন বলে কবিতা, এটা কোন বইতে আছে আমি দেখছি। এই মুশকিল হয়। ধূসর পাণ্ডুলিপির কবিতা থেকে আমি ধূসর পাণ্ডুলিপিটা অনেক আকাশ বলে কবিতার অংশ। অনেক আকাশ কবিতাটা মানে হাতের কাছে নেই নিশ্চয়ই অনেকে, তবে আমি পড়ে শোনাচ্ছি। গানের সুরের মতো বিকেলের দিকের বাতাসে, গানের সুরের মতো বিকেলের দিকের বা, এখানে শব্দ খণ্ডন হলো, শব্দ কর্তন হলো, তাসে। গানের সুরের মতো 8 বিকেলের দিকের বা 8 তাসে, পৃথিবীর পথ ছেড়ে 8 সন্ধ্যার মেঘের রং 8 খুঁজে, হৃদয় ভাসিয়া যায় 8 সেখানে সে কারে ভালো 8 বাসে, পাখির মতন কেঁপে ডানা মেলে হিম চোখ 8 8 বুঝে, অধীর পাতার মতো পৃথিবীর মাঠের শোক
বুঝে, সবুজ ছত্রখণ্ডন হলো। শব্দখণ্ডন। এইরকম পরপর চলছে। 8-8-2, 8-8-2। অনেক আকাশ কবিতাটা দীর্ঘ কবিতা, তার মধ্যে আরো আছে। ওই যে জীবন বলে আরেকটা কবিতার কথা বলছে। চারিদিকে বেজে ওঠে অন্ধকার সমুদ্রের স্বর। চারিদিকে বেজে ওঠে অন্ধকার সমুদ্রের স্বর। নতুন রাত্রির সাথে পৃথিবীর বিবাহের গান। ফসল উঠিছে ফলে, রসে রসে ভরিছে শিকড় শিকড়। শব্দখণ্ডন। লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ। সে কোন প্রথম ভোরে পৃথিবীর ছিল যে সন্তান, অঙ্কুরের মতো আজ জেগেছে সে জীবনের বেগে। আমার দেহের গন্ধে পাই তার শরীরের ঘ্রাণ, সিন্ধুর ফেনার গন্ধ আমার শরীরে আছে লেগে। এই যে 8-8-2 বা 8-10, এইটা হচ্ছে মহাপয়া যাকে বলে তার প্রচলিত পরিচিত ছক। কিন্তু দেখবো যে এটাও কবিরা ভাঙে। কিরকম ভাবে ভাঙে? অসম ছত্র তৈরি করে। একটা হয়তো ওই 18 হলো, 8-8-2, 18 হলো, মানে একটা লাইন, পরের লাইনটা আবার তার চেয়ে ছোট হলো হয়তো। যেমন আমরা দেখছি ওই কবিতাটা কল্পনার, যেটা ওই বর্ষ শেষ, যখন একটা লাইন, প্রথম লাইন একটানা চলেছে ওই 18 মাত্রা। ঈশানের কুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে, কিন্তু পরের লাইনটাই বাধা বন্ধ হারা। দিনান্তের বেণুকুঞ্জে নীলাম্বর ছায়া সঞ্চারিয়া, 18 হানি দীর্ঘ ধারা। পরের লাইন দেখতে পাচ্ছি যে কবিরা এই মহাপয়ালের মধ্যে অজস্র বৈচিত্র্য তৈরি করতে পারেন। মহাপয়ালের, শুধু মহাপয়ালের ওই 18-18-18-18 সমান সমান লাইন সাজিয়ে যে কবিতা লেখা হয় তা নয়, তার মধ্যে রবীন্দ্রনাথ অন্তত পক্ষে নানা রকম বৈচিত্র্য তৈরি করেছেন। অন্যরাও করেছেন, জীবনানন্দ করেছেন, আমরা দেখব। এইটা গেল আরেকটা। আবার কিন্তু পয়া ছন্দের নীতির ওপরে আরেক ধরনের কবিতা দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে ত্রিপদী। নীতিটা কি? পয়া ছন্দ বা আমরা সরল মিশ্রবৃত্ত যাকে বলছি, সরল জটিল মিশ্রবৃত্ত যাকে বলছি, তাতে ত্রিপদী হচ্ছে আরেকটা ঢং, আরেকটা ছত্রসজ্জার ধরন। সেটা ওই যে সমান সমান দুটো ভাগ, তার তলায় আবার আরেকটা ভাগ। আমরা দেখি ত্রিপদী এই যে চিত্রাতে মৃত্যুর পরে কবিতা, আজিকে হয়েছে, সঞ্চয়িতায় আছে, আজিকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে। অদ্ভুত। 8-8-6, এটা কি দীর্ঘ ত্রিপদী বলে, কারণ
এটা 8 আর 6 দীর্ঘ ত্রিপদী হয়, 6-এর চেয়ে বেশি হতে পারে, 8-8-8ও হতে পারে। কিন্তু দেখো আজকে হয়েছে শান্তি, বাঁদিকে এই 8টা মাত্রা। জীবনের ভুল ভ্রান্তি, ডান দিকে আর 8টা মাত্রা। তলায় সব গেছে চুকে 6 মাত্রা। রাত্রি দিন ধুক ধুক, বাঁদিকে 8 মাত্রা। তরঙ্গিত দুঃখ সুখ, আরেকটা মাত্রা, 8 মাত্রা। এবং থামিয়াছে বুকে শেষ, তলায় 6 মাত্রা। এই ত্রিপদীর এইটা একটা মানে খুব চেনা ছক। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধার দ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যা ছাই। দেখি আর কি পাওয়া যায়, হাতের কাছে সব পাত্রেও না। এই যে দেখো, যে তৃতীয় মানে তলার যে লাইনটা সেটা আরো বড়। লজ্জা বলে কবিতা শোনার জন্য আমার হৃদয় প্রাণ সকলেই করেছি দান। এই 8-8 গেল, কিন্তু শেষে দেখা গেল যে একটা 10 মাত্রা খণ্ড, কেবল শরম খানি রেখেছি। 8-8-10। আমার হৃদয় প্রাণ সকলেই করেছি দান, কেবল শরম খানি রেখেছি। চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে, 8-8 সযতনে আপনারে ঢেকেছি। 11 হয়ে যাচ্ছে, শুধু 10 নয়, 11। তৃতীয় এটা 11, কেবল শরম খানি 5 দিন রেখেছি। এ বধূ স্বচ্ছবাস করে মোরে পরিহাস, সতত রাখিতে নারী ধরিয়া। চাহিয়া আখির কোণে তুমি হাসো মনে মনে, আমি তাই লাজে যাই মরিয়া। তাহলে ত্রিপদীর অজস্র রকমের বৈচিত্র্য তৈরি করা যায়। ত্রিপদী এরও হয় ওই সরল করা বৃত্তের হয়। আচ্ছা, এই মিশ্র বৃত্তের দেখছি হৃদয় যমুনা বলে সোনারতরী আরেকটা কবিতা। যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীড়ে। যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীড়ে। এই সুকোমল চরণ, এখানে প্রায় চৌপদী হয়ে যাচ্ছে। ত্রিপদী চৌপদী। তলতল ছলছল কাঁদিবে গভীর জল, ওই দুটি সুকোমল, এবং চরণ ঘিরেটা পরে আসছে, প্রায় চৌপদী হয়ে যাচ্ছে। এই ত্রিপদীর মধ্যেও অজস্র বৈচিত্র্য, ভ্যারাইটি আনতে পারেন কবিরা। রবীন্দ্রনাথ এনেছেন। আমি সঞ্চয়িতা উল্টে পাল্টে গেলে দেখা যায়, চোখে পড়ে। এই যে আরেকটি বিদায় বলে, বর্ষ শেষের আগের কবিতা, চিত্রা কল্পনাতে। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। 8-8-6, এইটা চেনা দীর্ঘ ত্রিপদীর, এইটা চেনা ছক। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি,
শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। আরেকটা এই ত্রিপদী, চেনা ত্রিপদীর ছক আমরা দেখলাম। আরো দেখি কি পাওয়া যায়। এটা এটা আজকে হয়েছে শান্তির মতো, মৃত্যুর পরের মতো এটা। আচ্ছা, লজ্জাতে আমরা দেখলাম 11 মাত্রার একটা ওই দ্বিতীয় লাইন। 8 আমার হৃদয় প্রাণ সকলেই করেছি দান, কেবল স্মরণ খালি রেখেছে। আচ্ছা, এটা দেখো দীর্ঘ ত্রিপদী কিরকম, এবং এখানে দ্বিতীয় অংশটা মানে তৃতীয় অংশটা, তলার অংশটা অনেক লম্বা। পরশপাথর বলে সোনার তৈরি সেই কবিতাটা সকলেই। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, 8-6 যেটা পয়ারের যে লাইন, 8-6 খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। তারপরে দেখা যাচ্ছে 8-8 আবার 10, 8-8-10, এই দীর্ঘ ত্রিপদীর একটা। মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। 8 মাথায় বৃহৎ জটা, 8 ধুলায় কাদায় কটা, তারপরেই আবার ওই 14 মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। ওষ্ঠে অধরেতে চাপি, অন্তরেতে দ্বার ঝাঁপি, রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে। একেবারে 14 মাত্রারই ওই তৃতীয় খণ্ড। ত্রিপদীর যে 3টে খণ্ড, প্রথম দুটো এক লাইনে আর তৃতীয়টা পরের লাইনে, এই 3টে এই 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 সজ্জার মধ্যে দেখতে পাচ্ছি আমরা 8-8-6, 8-8, 11, 8-8, 14, এরকম অজস্র রকমের বৈচিত্র্য রবীন্দ্রনাথ নিজেই করেছেন। এবং এই ত্রিপদীতে অন্য সাজানো অন্য ছন্দ হতে পারে। ওই যে অলোক রঞ্জনের কালের রাখাল প্রথম বইটাতে ওই যে লাইনগুলো আমার মনে পড়ছে না, যে এমন স্নিগ্ধ আকাশ চাঁদ, ওই রকম মানে দলবৃত্তের মধ্যে একটা ত্রিপদীর ঢং এনেছে। আচ্ছা, তারপর এই সোনার তরীতেই দেখবে, মানসী সোনার তরী, এইগুলোতে দেখবে ত্রিপদী অজস্র বৈচিত্র্য রবীন্দ্রনাথ করেছেন। এই নারী রূপটি বলে একটি কবিতা, মিছে তর্ক থাক তবে থাক, কেন কাঁদি বুঝিতে পারো না। তারপরে ত্রিপদীর ছন্দ ছক আসছে, তর্কেতে বুঝিবে তাকি, এই মুছিলাম আঁকি। 8-8 এ শুধু চোখের জল, এ নহে ভর্ৎসনা। এই আবার মানে শুধু চোখের জল 8, এ নহে ভর্ৎসনা 6-14, আগেও আমরা দেখলাম। কাজেই ত্রিপদীটাও লক্ষ্য করার মতো, কিন্তু আমাদের দেখতে হবে আমরা এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সজ্জা, স্তবক সজ্জা। স্তবক সজ্জা ছন্দের কোনো ছন্দের একচ্ছত্র নয়, কোনো ছন্দের একচেটিয়া নয়। স্তবকটা ছন্দের থেকে আলাদা ব্যাপার। স্তবকটা হচ্ছে মূলত এই ছত্রের সজ্জা। আমরা ছত্রের সমান সমান লাইনের ছক থেকে বেরিয়ে এলাম ত্রিপদীতে, এবং বেরিয়ে এসে ত্রিপদীতে দেখছি যে ত্রিপদীরও কত রকমের সজ্জা হতে পারে। 8-8-6, 8-8-4, মানে 6-6-4, এরকম অনেক হতে পারে। আমরা সেগুলো আস্তে আস্তে দেখাবো। দেখি আমাদের
এতে আছে কিনা কিছু, বইয়েতে কিছু আছে কিনা জানি না, তখন এতটা দেখিয়েছিলাম কিনা। আচ্ছা, লঘু ত্রিপদীর ওই 6-6-8 এইরকম দেখা যাচ্ছে। চণ্ডীদাসের একদৃঢ় করি ময়ূর ময়ূরী, এই হলো প্রথম লাইন। একদৃঢ় করি 6, ময়ূর ময়ূরী 6, তারপরে হচ্ছে 8, কণ্ঠ করে নিরীক্ষণে চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধূর সয়। লঘু ত্রিপদী। আবার দীর্ঘ ত্রিপদী আমরা দেখেছি কালিদাস রায়ের ছাত্রধারা থেকে 8-8-10, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয়, বর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরব। আচ্ছা, জীবনানন্দ দেখো আরো বড় করেছে। আমি এর আগের দিন সত্যেন দত্তের ওই বরফির মতো কবিতাটা পড়েছিলাম, বিশ্ববৃত্তি করেছেন, কিন্তু এগুলো হচ্ছে সবই স্তবক সজ্জা, স্ট্যান্ডার্ড প্যাটার্ন তৈরি। এটা স্তবক সজ্জা, এর সঙ্গে মূলগত ছন্দের কোনো যোগ নেই। ছন্দটা হচ্ছে মাত্রা বৈশিষ্ট্যের উপর, কোন দলে কোন মাত্রা হবে সেইটাই ছন্দকে আলাদা করে। স্তবক ছন্দকে আলাদা করে না, আর কিছু আলাদা, এমনকি অমিত্রাক্ষরও আলাদা করে না, মিল বর্জিত হতে পারে। এমনকি ওই মানে ছত্র লম্ফন ছন্দকে আলাদা করে না। ছন্দকে আলাদা করে তিনটে ছন্দকে শুধুমাত্র দল পিছু মাত্রার হিসেবে। এইটা মনে রাখবে যে দলবৃত্ত ছন্দে সব দল এক মাত্রা, সরলবৃত্ত ছন্দে রুদ্ধ দল 2 মাত্রা, আর মুক্ত দল 1 মাত্রা। ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম কিছু কিছু দেখিয়েছি। আর মিশ্রবৃত্ত ছন্দে মুক্ত দল 1 মাত্রা, আর রুদ্ধ দল কখনো 2 মাত্রা, শব্দের শেষে না থাকলে, একক শব্দে না থাকলে, আর শব্দের শেষে থাকলে 2 মাত্রা, আর শব্দের মধ্যে থাকলে 1 মাত্রা। রুদ্ধ দলের এইরকম 2 রকম হিসেব মিশ্রবৃত্ত। মিশ্রবৃত্তের কত ধরনের বৈচিত্র্য হতে পারে সেটা খানিকটা দেখেছি আজকে জীবনানন্দের, আবার দেখি। বাইশ বা 24 মাত্রা। এই ডাঙা ছেড়ে হায় রূপকে খুঁজিতে যায় পৃথিবীর পথে, বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে। এটা হচ্ছে 8-8-16 আর 6-22। এই ডাঙা ছেড়ে হায় 8, রূপকে খুঁজিতে যায় 8, পৃথিবীর পথে 6। বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে 8-8-6। ছড়ায়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন অঘ্রাণে, ওই 8-8-6। তাদের উপেক্ষা করে কে যাবে বিদেশে বলো, আমি কোনো মতে বাসমতি ধান ক্ষেত ছেড়ে দিয়ে মালাবারে কুটির পর্বতে যাব না। ভারী সুন্দর 8-8-8-6 করে বিস্তার করেছে, নিজের কথাকে বিস্তার করেছেন।
এবং মৌখিক কথা যেরকম আস্তে আস্তে ছড়িয়ে যায়, সেইভাবেই কথাকে দীর্ঘায়িত করে দীর্ঘ ছত্রের মুখে করেছে। আরো 24টা লাইন। আমাদের রূঢ় কথা শুনে তুমি সরে যাও, আরো দূরে বুঝি নীল আকাশ। 8, 8, 10 আরো দূরে বুঝি নীল আকাশ। 8 আর 10 26 মাত্রা পর্যন্ত চলে যায়। আমাদের দৃঢ় কথা 8 শুনে তুমি সরে যাও, আরো দূরে বুঝি নীলা। 3, 8, 24 আর 10, 2, 26। তোমার অনন্ত নেই সোনারি ভোমরা নিয়ে কোন দূরে শান্তির ভিতরে ডুবে যাবে। কতকাল কেটে গেল তবু তার কুয়াশার পর্দানা সরে। পিরামিড ব্যাবিলন শেষ হলো, ঝরে গেল কতবার প্রান্তরের ঘাস। তবু লুকায়ে আছে যেই রূপ নক্ষত্রে, তা কোনোদিন হলো না প্রকাশ। এই যে প্রচুর মানে সম্ভাবনা এবং বিকল্প আছে, তার ফলে অদ্ভুত ধরনের লঘুতা গাম্ভীর্য দুই প্রকাশিত হতে পারে এই ছন্দের মধ্যে। জীবনানন্দের রূপসী বাংলাতে এই পয়াকে টেনে টেনে বিস্তারিত করার 16, 18, 22 পর্যায়ের মাত্রা লাইনের কবিতা প্রচুর আছে। রূপসী বাংলাতে একটু করি। বাইশ লাইনে চেনা কবিতা তোমাদের। বাংলার মুখ আমি 8, দেখিয়াছি তাই আমি 8, পৃথিবীর রূপ 6, 1622। খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে 8, 8, 6। চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের রূপ। এইভাবে জীবনানন্দ খুব বিস্তারিত করেছেন বাংলা পয়ারের বা বাংলা বিশ্ববৃত্তের ছত্রগুলিকে। এটা একটা নতুন ধরনের কাজ জীবনানন্দ করেছেন, চমৎকার। তো এই যে পয়ার 14 মাত্রা, মহাপয়ার 18 মাত্রা, আর জীবনানন্দের দীর্ঘতর ছত্রগুলোর যে কবিতা, তার নাম কি দেবো আমি জানি না, 22 বা 24 মাত্রা। মহাপয়ার বলবো কিনা আমি জানি না, কিন্তু এইভাবে চলছে। আর ত্রিপদী বন্ধটা আমরা দেখলাম মূলত দু লাইন করে, এবং প্রথম লাইন বাঁদিকে একটা ডান দিকে একটা, দ্বিতীয় লাইনটা একসঙ্গে, এবং তারও প্রচুর বৈচিত্র্য সম্ভব, কবিরও প্রচুর বৈচিত্র্য সম্ভব। এই মিশ্র বৃত্ত প্রসঙ্গেই আমরা বলেছিলাম যে মিশ্র বৃত্তকে আশ্রয় করেই প্রথম অমিত্রাক্ষর ছন্দ সূত্রপাতটা হয়। অমিত্রাক্ষর ছন্দ সম্বন্ধে আমরা বলেছি যে দুটো প্রধান বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে মিল থাকবে না, অমিত্রাক্ষর নামটা সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। অমিত্রাক্ষর, মিত্রাক্ষর হচ্ছে মিল, অমিত্রাক্ষর। কিন্তু এই নামের মধ্যে যেটা ধরা দেয় না, যেটা মধুসূদন হয়তো ভাবেননি বা পরে ছন্দশিকেরাও ভাবেননি, যে এই ছন্দটা
আরেকটা বৈশিষ্ট্য আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই ছত্র লঙ্ঘন। একটা কথাকে ছত্রের গণ্ডি পেরিয়ে অন্য ছত্রে তারপরের ছত্রে নিয়ে থামিয়ে দেওয়া, মাঝখানে থামিয়ে দেওয়া, যেটাকে ছত্র লঙ্ঘন বা ফরাসিতে আজামা বলে। এও পরের কবিরা, মধুসূদনের পরের কবিরা অন্য ধরনের ছন্দে ব্যবহার করেছে, অর্থাৎ সরল কলাবৃত্ত ছন্দেও ব্যবহার করেছেন, দলবৃত্ত ছন্দেও ব্যবহার করেছেন। সরল কলাবৃত্ত ছন্দের ব্যবহারটা আমি এখনো দেখাতে পারিনি, আমি দেখি দেখাতে পারি কিনা। আচ্ছা, সিন্ধু পারে বলে কবিতাটা, সিন্ধু পারে কবিতাটা চিত্রাতে সবাই পড়েছে। পৌষ প্রখর শীতে জর্জর ঝিল্লি মুখর রাতি, নিদ্রিত পুরী নির্জন ঘর নির্বাণ দ্বীপ বাতি। এই কবিতাটি এক জায়গায় আমি দেখছি শেষ দিকে অজানিতে বধূ নীরবে সপিল শিহরিয়া কলেবর, হিমের মতন মোর করে তার তপ্ত কোমল কর, চলি গেল ধীরে বৃদ্ধ বিপ্র নারী, সেমিকোলন, পশ্চাদে বাঁধি সার, গেল নারী দল মাথার কক্ষে মঙ্গল উপচার। এইভাবে মাঝখানে যে কত না দীর্ঘ আধার কক্ষ সভয়ে হইয়া পার, সহসা দেখিনু সম্মুখে কোথায় খুলে গেল এক দ্বার, কি দেখিনু ঘরে কেমনে কহিব, হয়ে যায় মনোভুল, নানা ধরনের আলোক শেখায় নানা। এই পড়তে পড়তে মাঝখানে কখনো কখনো চলে গেল ধীরে বৃদ্ধ বিপ্র, থেমে যাচ্ছে। আছে কম, কিন্তু ওই সরল কলাবৃত্ত ছন্দেও আমরা দেখতে পাচ্ছি ছত্র লঙ্ঘন আছে। আর এতে তো আছেই, মানে দলবৃত্ত ছন্দে প্রচুর আছে। এটা আমরা ওই চিত্রার পুরবীর ওই কবিতাটা থেকে আমরা দেখিয়েছি, আরো খুঁজে বার করা যায়। এবারে অন্য কোন ধরনের আমরা কি আছে, মানে দলবৃত্তের আমরা এ পর্যন্ত চার দলের পর্ব আমরা দেখেছি। অন্য কোন দলের পর্ব কি আছে? হ্যাঁ, দলবৃত্তের চেষ্টা করেছেন, কিন্তু খুব তা অনুকরণ হয়নি দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় দলবৃত্তির এক ধরনের চেষ্টা করেছিলেন, দেখাচ্ছে। এই যে
আমি যেটাকে 6 মাত্রার দলবৃত্ত বলছি, যে প্রবোধচন্দ্র সেনী দেখিয়েছেন। রুদ্ধদল বেশি আছে এরকম পদ ব্যবহার করে 6 মাত্রার দলবৃত্তের কিছু সৃষ্টি করেছিলেন। ভক্ত বলে একটি কবিতা আলেখ্য বইতে। যেমন, যেজন কার্য করে নিস্তব্ধে নিভৃতে নির্জনে জননীর জন্য সেই যোগ্য সুসন্তান, সেই মায়ের প্রিয় পুত্র, সেই সে জগন্মান্য ধন্য, সেই যোগ্য সুসন্তান, সেই মায়ের প্রিয় পুত্র, সেই সে জগন্মান্য ধন্য, সেই। আলেখ্য ভক্ত কবিতাটা তোমরা, যেজন চেঁচায় বেশি দীনবন্ধু বলে, সেজন সত্যই বেশি ভক্ত নয়। ওরে মূর্খ জানিস, মামা বলে শখের অশ্রু ফেলা বেশি শক্ত নয়। যেজন চেঁচায় বেশি দীনবন্ধু বলে, সেজন সত্যই বেশি ভক্ত নয়। এই যে ব্যাপারটা একটু একটু জোর করে করেছেন দ্বিজেন্দ্রলাল, তার মধ্যে একটা মজা আছে, সৃষ্টির মজা আছে। 6 মাত্রা করে, যেজন চেঁচায় বেশি, যেজন চেঁচায় বেশি, 6টা দল 6টা মাত্রা। দীনবন্ধু বলে, দীনবন্ধু 6টা দল 6টা মাত্রা, এইরকম করে চেষ্টা করেছেন 6 মাত্রার দলবৃত্ত। কিন্তু সেটা দুঃখের বিষয় বলবো, অন্যরা এটা একেবারে মুখের কথার ছন্দটাকে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু এর পথে অনুসরণ খুব বেশি করেননি। আমরা অন্যদের কাছে খুব বেশি পাই না। কিন্তু আমরা দেখি যে হয়তো এইভাবে সাজানো যায়। আমি নিজে এটা করেছি। ওরে মূর্খ জানিস, মামা বলে শখে অশ্রু ফেলা বেশি শক্ত নয়। তাহলে ওই 4-2-4-2 মাত্রাতে এটা ফেলা যায়। এরকম ঠিক সে দুঃখের বেলা, ভূতে মারছে ঢেলা, সাঙ্গ করো খেলা, যাও গে ঘর। এইভাবে করা যায় কিনা মুশকিল। তবু আমি বলবো যে দ্বিজেন্দ্রলালের এটা একটা নতুন ধরনের পরীক্ষা। এই পরীক্ষাটা দুঃখের বিষয়, অন্যরা খুব বেশি একটা করেন।